ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু 8ই মে প্রকাশিত হয়ে গেছে। অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট যারা হয়েছো, যারা ভাবছো আমাদের নাম্বার আরো বাড়বে, তাদের জন্য কিন্তু অস্ত্র রয়েছে। আমি আগের ভিডিওতে পিপিআর, পিপিএস মানে রিভিউ এবং স্ক্রুটিনি নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে আরটিআই সম্পর্কে আলোচনা করছি। আরটিআই করার মাধ্যমে তুমি তোমার খাতার জেরক্স নিজেরা হাতে নিয়ে কিন্তু দেখতে পারবে যে আমার কোথায় নাম্বার কম দিয়েছে, কেন কম দিয়েছে, তোমরা কিন্তু সেটি জানতে পারবে। এই আরটিআই কিভাবে করতে হয়, কারা করবে, সমস্তটি আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। পর্ষদের যে নোটিফিকেশন তোমাদের সামনে রেখে আমি বিষয়টি কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আরটিআই হচ্ছে একটা আইনি পদ্ধতি যেখানে প্রত্যেকের অধিকার আছে তার নিজেদের তথ্যগুলো সরকারের কাছ থেকে দেখার। সরকারের কাছে যে তথ্যগুলো রয়েছে তোমার, সেই তথ্যগুলো তুমি চাইলে তুমি কিন্তু দেখে নিতে পারবে। কি কি নিয়ম রয়েছে, কোন নিয়মের মধ্য দিয়ে গিয়ে তোমাদেরকে এই নিজেদের খাতার জেরক্স নিজেদেরকে নিতে হবে। পদ্ধতি খুব একটা জটিল না, তবে এই পদ্ধতির মধ্য দিয়ে গেলে তোমরা কিন্তু খাতার জেরক্স হাতে পাবে, এটা 100% কনফার্ম। কিভাবে আরটিআই করতে হয়, খাতার জেরক্স কিভাবে হাতে পাবে, দেখো নোটিফিকেশন সহ তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেই নোটিফিকেশনে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তোমাদের সামনে সেটি কিন্তু তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, ভালো করে কিন্তু বিষয়টি বুঝবে। দেখো, আরটিআই মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী তোমরা নিজেদের পরীক্ষার খাতা নিজেরাই হাতে নিয়ে দেখতে পারবে। ক্লিয়ার? খাতার প্রত্যেকটা পৃষ্ঠা জেরক্স করে তোমাদের হাতে কিন্তু তুলে দেওয়া হবে। আবেদন কিভাবে করবে, কত টাকা লাগবে, কোথায় আবেদন করতে হবে, সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরছি। ভালো করে মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, মনে কোনো সংশয় থাকবে না। দেখো, এই যে পেজটি তোমরা দেখতে পাচ্ছ, এই পেজটিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়া আছে। টু দ্য রিজিওনাল অফিসার অ্যান্ড এসপিআইও, অ্যাড্রেস অফ দ্য রিজিওনাল অফিসার, নিচেই দুটো ডট, এই দুটি ডটে অ্যাড্রেস বসাতে হবে। কি অ্যাড্রেস? কোন ঠিকানায় তুমি আবেদনপত্রটি পাঠাচ্ছ তার অ্যাড্রেস। কারা কোন ঠিকানায় আবেদন পাঠাবে সেটি আমি জানিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে ফরম্যাট, যেখানে হচ্ছে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার ফুল অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, তোমার মাধ্যমিকের রোল, মাধ্যমিকের নাম্বার, মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, কোন কোন সাবজেক্টের জন্য তুমি আরটিআই করছো, মানে কোন কোন বিষয়ের খাতার জেরক্স তুমি নিতে চাইছো, সমস্ত কিছু লিখতে হবে। নিচের দিকে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তোমার পুরো সই করতে হবে। এবং উপরের দিকে দেখো একটি জায়গা রয়েছে যেখানে লেখা আছে কোর্ট ফি অফ 10, মানে এখানে 10 টাকার একটা কোর্ট ফি। যারা তোমাদের চেনা জানা রয়েছে কোর্ট চত্বরে যারা কাজ করে, তাদেরকে বলবে একটা 10 টাকার কোর্ট ফি এনে দিতে। সেই কোর্ট ফিটি আঠা দিয়ে ওই অ্যাপ্লিকেশনের উপরের দিকে চিটিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমরা চাইলে এটি প্রিন্ট আউট করে নিতে পারো, তোমরা চাইলে হাতেও লিখতে পারো। ঠিক যেই ফরম্যাট দেওয়া আছে এইভাবে হাতে লিখেও তোমরা কিন্তু আবেদনপত্র জমা করাতে পারবে। আশা করি আর কোনো সংশয় নেই। 10 টাকার একটা কোর্ট ফি আটকাতে হচ্ছে, যেই অ্যাড্রেসে চিঠিটা পাঠাবে টু দিয়ে সেই অ্যাড্রেসটা লিখতে হচ্ছে। সেই অ্যাড্রেসটা আমি দেখিয়ে দেবো কোন অ্যাড্রেসে পাঠাবে, সমস্যা নেই। তোমার নাম, বাবার নাম, তোমার ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন সাবজেক্টের জন্য তুমি আরটিআই করছো এবং তোমার ফুল সিগনেচার, এই হচ্ছে ফরম্যাট, এইভাবে লিখতে হবে। ক্লিয়ার হলো? এবার নেক্সট হচ্ছে আবেদন করার নিয়মাবলীগুলি কি কি। 10টি নিয়মাবলী রয়েছে, 10টি নিয়মাবলী তোমাদের সামনে তুলে ধরছি। আরটিআই করার প্রথম যে নিয়ম যেটি বলা রয়েছে, 75 দিনের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। রেজাল্ট বের হওয়ার 75 দিনের মধ্যে। লাস্ট ডেট জানিয়ে দেওয়া হয়েছে 23 জুলাই, অর্থাৎ 23 জুলাই 2026-এর মধ্যে তোমাকে আরটিআই করার জন্য আবেদন করতে হবে। এরপর আবেদন করলে তুমি কিন্তু খাতার জেরক্স পাবে না। ক্লিয়ার হয়ে গেল? 2 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে? 2 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট, তোমার যে রেজাল্ট সেই রেজাল্টটি জেরক্স করতে হবে এবং সেই রেজাল্টে তোমাকে কিন্তু সই করে দিতে হবে। তুমি তো আবেদনপত্র একটা দিচ্ছ, আবেদনপত্রের সঙ্গে মাধ্যমিকের রেজাল্টের জেরক্স, মাধ্যমিক পাস যে সার্টিফিকেট, বা তুমি যদি ফেল করে থাকো তারও একটা সার্টিফিকেট তুমি পাবে, সেই সার্টিফিকেটের জেরক্স অবশ্যই দেবে। এবং সেখানে তোমার কিন্তু সেলফ অ্যাটেস্টেড মানে ওই যে জেরক্স, সেই জেরক্সের নিচের দিকে পুরো সই ফুল সিগনেচার কিন্তু করে দেবে। বোঝা গেল? তাহলে অ্যাপ্লিকেশন
ফর্মটা দিতে হচ্ছে, মানে একটা আবেদনপত্র, সেখানে 10 টাকার কোর্ট ফি আটকানো থাকবে, যা যা লেখানো আমি দেখিয়ে দিয়েছি সেগুলো লিখতে হবে। আর 2 নাম্বার হচ্ছে মাধ্যমিকের রেজাল্টের জেরক্স এবং যে পাস সার্টিফিকেট বা তুমি ফেল করে থাকলে ফেল সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি জেরক্স, আর তার নিচে তোমার ফুল সিগনেচার, পুরো সই করতে হবে, মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লেখা থাকতে হবে। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার পয়েন্টে কি বলছে, তোমাকে যখন খাতার জেরক্স দেওয়া হবে, মানে তুমি যে আবেদন করছো খাতার জেরক্স পাওয়ার জন্য, তোমাকে যখন খাতার জেরক্স দেওয়া হবে, খাতার জেরক্স তুমি গিয়ে আনতে পারো বা তোমার অভিভাবক বা অভিভাবিকারা গিয়েও কিন্তু খাতার জেরক্সটি নিয়ে আসতে পারবেন। যদি তোমার অভিভাবক বা অভিভাবিকা খাতার জেরক্স আনতে যায়, তাকে কিন্তু নির্দিষ্ট প্রমাণ দেখাতে হবে যে উনি তোমারই অভিভাবক বা অভিভাবিকা, মানে আধার কার্ড, ভোটার কার্ড বা অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে গিয়ে জমা করাতে হবে, তবে তার হাতে খাতার জেরক্স দেওয়া হবে, অন্যথায় দেওয়া হবে না। আর তুমি যদি নিজে যাও তাহলে কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার? নেক্সট 4 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে, 4 নাম্বার পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে তোমাদের টাকার বিষয়টি, প্রত্যেকটি পেজের জন্য 2 টাকা করে তোমাকে কিন্তু চার্জ করা হবে। ধরো তুমি গণিত বিষয়ে RTI করেছো, গণিতে তোমার খাতায় 10টা পেজ ছিল, মানে তুমি 10 পাতা লিখেছো, তাহলে 10 দুগুণে 20 টাকা তোমাকে ওখানে জমা করাতে হবে। ঠিক আছে? যতগুলো পেজ তোমার জেরক্স তোমার হাতে দেওয়া হবে, প্রত্যেকটা পেজ পিছু 2 টাকা করে কিন্তু তোমার কাছ থেকে নেওয়া হবে। সেই টাকাটি তুমি যখন আবেদন করতে যাবে তখনও নেওয়া হতে পারে, অথবা যখন খাতার জেরক্স তোমাকে দেওয়া হবে তখনও কিন্তু নেওয়া হতে পারে। ঠিক আছে? তাই তুমি আবেদন করতে গেলে বুঝতে পারবে যে ওই টাকাটা কখন নেওয়া হচ্ছে। এই হচ্ছে খরচা, আর কিন্তু এক্সট্রা কোনো খরচা এখানে থাকে না। ক্লিয়ার? নেক্সট 5 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে, 5 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি ইনফর্ম দ্য ডেট অফ টাইম। হ্যাঁ, খাতার জেরক্স তুমি কবে পাবে বা তোমাকে কখন তোমার খাতার জেরক্স দেওয়া হবে সেটি কিন্তু তোমাকে মেল করে বা পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠিয়ে বা ফোন করে জানিয়ে দেওয়া হবে। মেল করা হতে পারে বা তোমায় ফোন করা হতে পারে বা তোমার বাড়িতে চিঠিও পাঠাতে হতে পারে। এর মাধ্যমে তোমায় জানিয়ে দেওয়া হবে যে ওই দিন তুমি আসো এই অফিসে, দিয়ে তোমার খাতার জেরক্স নিয়ে যাও, এইভাবে তোমায় কিন্তু জানানো হবে। ক্লিয়ার? নেক্সট 6 নাম্বার পয়েন্টে কি বলা হচ্ছে, 6 নাম্বার পয়েন্টে তোমাকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, তুমি যদি PPR বা PPS মানে রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করে থাকো, তাহলে রিভিউ বা স্কুটিনির রেজাল্ট বের হওয়ার পর তুমি RTI এর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? তুমি যদি এখনই মনে করো আমি রিভিউ করবো বা স্কুটিনি করবো, তাহলে রিভিউ বা স্কুটিনির জন্য আবেদন করো। রিভিউ বা স্কুটিনির রেজাল্ট 1-2 মাসের মধ্যেই বের হয়ে যাবে। রেজাল্ট বের হয়ে যাওয়ার পর তুমি RTI এর জন্য আবেদন করবে। ক্লিয়ার? 1 মাসও লাগে না তোমাদের রিভিউ বা স্কুটিনির রেজাল্ট বের হতে, তাই ঘাবড়ানোর কিছু নেই। রিভিউ বা স্কুটিনি করে দাও করতে চাইলে, তারপর RTI করবে। 75 দিন তো সময় রয়েছে, রেজাল্ট বের হতে ওই 1 মাসের মধ্যেই রেজাল্ট বের হয়ে যায়, বেশি টাইম কিন্তু লাগে না রিভিউ বা স্কুটিনির রেজাল্ট বের হতে। নেক্সট 7 নাম্বার পয়েন্টে কি বলছে, 7 নাম্বার পয়েন্টে বলা হচ্ছে তোমাকে খাতার জেরক্স দেওয়া হবে, কিন্তু খাতার জেরক্স দেওয়া হচ্ছে মানে এই নয় যে তোমার খাতাটি নতুন করে মূল্যায়ন করা হবে। তার মানে তোমাকে খাতার জেরক্স দেওয়া হচ্ছে, তার মানে তুমি খাতাটা আবার নতুন করে কোনো স্যারকে গিয়ে দেখালে যে এখানে এখানে নাম্বার বাড়বে, দিয়ে আবার পর্ষদে গিয়ে জমা দিলে, এমনটা কিন্তু হবে না। ঠিক আছে? জাস্ট তুমি খাতার জেরক্সটাই পাবে, নতুন মূল্যায়ন কিন্তু খাতার জেরক্স দেওয়ার সময় হবে না। ক্লিয়ার? 8 নাম্বার পয়েন্টে কি বলছে, 8 নাম্বার পয়েন্টটিতে স্পষ্টতই বলা হচ্ছে কোন কোন জিনিসগুলোর দিকে নজর দিতে। বলা হচ্ছে কোর্ট ফি, আবেদনপত্রে অবশ্যই 10 টাকার একটা কোর্ট ফি লাগাতে। কোর্ট ফি তোমরা যারা কোর্টে কাজ করে তোমার চেনা জানা তাদেরকে বললেই পেয়ে যাবে। 10 টাকার কোর্ট ফি অবশ্যই আবেদনপত্রে দিতে বলা হচ্ছে। অবশ্যই আবেদনপত্রে ফুল সিগনেচার, পুরো স্বাক্ষর করতে বলা হচ্ছে। তোমার পুরো অ্যাড্রেস আবেদনে লিখতে বলা হচ্ছে। তোমার ফোন নাম্বার, তোমার মেল আইডি ভালো করে লিখতে বলা হচ্ছে, এগুলোতে যেন কোনো রকম অসুবিধে না হয়। ক্লিয়ার? নেক্সট 9 নাম্বার পয়েন্টে কি বলছে, 9 নাম্বার পয়েন্টে বলছে তুমি যদি BPL ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তোমাকে আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না, মানে জেরক্সের জন্য 2 টাকা করেও কিন্তু দিতে হবে না তুমি যদি BPL পরিবারের হয়ে থাকো। BPL কার্ড যদি তোমার থেকে থাকে, যদি থাকে BPL কার্ড, অবশ্যই BPL কার্ডটি জেরক্স করে সেখানে তোমার সই করে আবেদনপত্রের সাথে জমা দেবে। ঠিক আছে? যদি তুমি BPL ক্যাটাগরির হয়ে থাকো তাহলে BPL কার্ডটি জেরক্স করবে, জেরক্স করে জেরক্সের নিচে সই করে আবেদনপত্রের সঙ্গেই জমা দেবে। নেক্সট 10 নাম্বার পয়েন্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, যদি খাতার জেরক্স পাওয়ার পর তোমার মনে হয় কোথাও নাম্বার স্যাররা দিতে ভুলে গেছে বা টোটাল যোগে ভুল রয়েছে, এই ধরনের কিছু অসুবিধা রয়েছে, তাহলে খাতার জেরক্স হাতে পাওয়ার 15 দিনের মধ্যে নির্দিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তার জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে না। যদি তোমার মনে হয় যে আমাকে যা নাম্বার দেওয়া রয়েছে টোটাল যোগ করলে বেশি হচ্ছে বা কোথাও নাম্বার দিতে স্যার ভুলে গেছেন, তাহলে কিন্তু খাতার জেরক্স হাতে পাওয়ার পর 15 দিনের মধ্যে তুমি স্কুলে গিয়ে নয়, নির্দিষ্ট অফিসে গিয়ে, যেখান থেকে খাতা তোমরা কালেক্ট করবে, যেখান থেকে খাতার জেরক্স কালেক্ট করবে, সেই অফিসে গিয়ে যোগাযোগ করবে। ক্লিয়ার হলো? এই দুটো পেজের ইনফরমেশন আশা করি বুঝেছো। এবার আসছি
মেন যে অ্যাপ্লিকেশন সেখানে যে কোন অ্যাড্রেসে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো 4টি অ্যাড্রেস এখানে রয়েছে। প্রথমে যে অ্যাড্রেসটি রয়েছে সেটি হচ্ছে ফর রোল নাম্বার স্টার্টিং উইথ 1, যাদের রোল নাম্বার 1 দিয়ে শুরু তারা এই নিবেদিতা ভবনের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আবেদন করবে। যাদের রোল নাম্বার 5 দিয়ে শুরু তারা ঈশ্বরচন্দ্র ভবন যে রয়েছে ঈশ্বরচন্দ্র ভবনের অ্যাড্রেসে আবেদন করবে। যাদের রোল নাম্বার 3 দিয়ে শুরু তাদের দেখো এই যে অ্যাড্রেসটি রয়েছে মেদিনীপুরের এই অ্যাড্রেসে তারা আবেদন করবে। যাদের রোল নাম্বার 7 দিয়ে শুরু তারা দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আবেদন করবে, এই অ্যাড্রেসে আবেদন করতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো আবেদন পোস্ট অফিস মারফত পাঠাবে না, আবেদনপত্র নিয়ে গিয়ে এই নির্দিষ্ট অফিসে যাবে, গিয়ে তাদের হাতে জমা দিয়ে আসবে। পোস্ট অফিস মারফত কিন্তু পাঠাবে না, কারণ যদি কোথাও কিছু ভুল থাকে ওনারা দেখে কিন্তু সংশোধন করে দেবেন। ঠিক আছে, তাই 4টি অ্যাড্রেস আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। আবারও বলে দিই, যাদের 1 দিয়ে রোল নাম্বার শুরু তারা নিবেদিতা ভবনে পাঠাবে বা নিবেদিতা ভবনের যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে গিয়ে জমা করবে। যাদের রোল নাম্বার 5 দিয়ে শুরু তারা ঈশ্বরচন্দ্র ভবন যে রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে জমা করে আসবে। যাদের রোল নাম্বার 3 দিয়ে শুরু তারা এই যে মেদিনীপুরের যে অফিসটি রয়েছে এই নির্দিষ্ট অফিসে গিয়ে আবেদন করে আসবে। যাদের রোল নাম্বার 7 দিয়ে শুরু তারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে আবেদনপত্র জমা করে আসবে। আবেদনপত্র জমা করার 1 মাসের মধ্যেই কিন্তু তোমাকে জানানো হবে যে কোন দিন বা কখন গিয়ে খাতার জেরক্স তুমি পেতে পারো, তোমাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এটি নিয়ে সংশয়ের কিছু নেই। কিন্তু ওই যে বললাম নিজেরা গিয়ে নির্দিষ্ট অফিসের যে ঠিকানা দিলাম সেই ঠিকানায় গিয়ে জমা করিয়ে আসবে। আর এই অ্যাড্রেসটি কিন্তু অ্যাপ্লিকেশনে লিখতে হবে। ওই যে অ্যাপ্লিকেশনটা আমি প্রথমে দেখিয়েছিলাম ওই যে টু দ্য রিজিওনাল অফিসার দিয়ে ওই যে ডট ডট ছিল সেই জায়গায় কিন্তু এই নির্দিষ্ট অ্যাড্রেসটি লিখতে হবে। যার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি কিন্তু লিখে আসবে। আর ওই ডকুমেন্ট আর ওই কিন্তু টাকা যেটা বললাম ওই 2 টাকা করে প্রত্যেক পেজ পিছু সেটি লাগবে। এই হচ্ছে প্রসেস। আশা করি বুঝে গেছো। যদি অসুবিধা থেকে থাকে কমেন্ট করে জানিও, তোমাদের কিন্তু অবশ্যই সাহায্য করা হবে। তো আপাতত এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। যারা RTI করতে চাইছো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই।